ভাবুন তো, পৃথিবী থেকে কোটি কোটি মাইল দূরে সম্পূর্ণ অচেনা মহাকাশের বুকে হঠাৎ আপনার ঘুম ভেঙে গেল। আপনি দেখলেন আপনার চারপাশে হাজার হাজার মানুষ রয়েছে, কিন্তু তারা সবাই গভীর ঘুমে মগ্ন। নতুন এক গ্রহে বসতি করার উদ্দেশ্যে ১২০ বছরের দীর্ঘযাত্রায় টেকনিক্যাল ত্রুটির কারণে আপনার ঘুম ভেঙে গেছে নির্ধারিত সময় ঠিক ৯০ বছর আগে, যেখানে একা একা বেঁচে থাকা মানে নিশ্চিত মৃত্যু। আর পৃথিবীতে মেসেজ পাঠালেও উত্তর আসতে সময় লাগবে কম করে হলো ৫৫ বছর। এমন এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে আপনি ঠিক কি করবেন? আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি হলিউডের অন্যতম সাইফাই থ্রিলার মুভি প্যাসেঞ্জার। একাকিত্বের চরম সীমানায় দাঁড়িয়ে মানুষের নেওয়া কিছু ভুল সিদ্ধান্ত কিভাবে দুটি জীবনের গল্প বদলে দেয়, তা জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। গল্পটি শুরু হয় পৃথিবী থেকে অন্য একটি গ্রহে যাত্রার মাধ্যমে, যেখানে অ্যাভলন নামের এক বিশাল স্পেসশিপ হোমস্টেড 2 নামে এক নতুন গ্রহের দিকে যাত্রা করছে। তাদের উদ্দেশ্য হলো সেখানে মানব বসতি গড়ে তোলা। স্পেসশিপটি সম্পূর্ণ অটোপাইলট সিস্টেমে চলে, অর্থাৎ কোনো মানুষ এটিকে চালাচ্ছে না, সবকিছুই পুরোপুরি কম্পিউটার নিয়ন্ত্রিত। এই জাহাজে রয়েছে ২৫৮ জন ক্রু মেম্বার এবং ৫০০০ জন যাত্রী। সবাইকে রাখা হয়েছে বিশেষ হাইবারনেশন পডে, অর্থাৎ ঘুমের ক্যাপসুলে, যাতে তারা ১২০ বছরের যাত্রা বয়স বাড়া ছাড়াই ঘুমের মধ্যে পার করতে পারে। হঠাৎ করে একটি উল্কাপিণ্ডের ঝড় শিপে আঘাত করে। এই ধাক্কায় সেখানে কিছু সিস্টেমের সমস্যা তৈরি হয়, তবে এতে বড় কোনো ক্ষতি হয় না, শুধু কয়েক সেকেন্ডের জন্য আলো নিভে যায়। শিপে থাকা প্রত্যেকে তখন স্লিপিং চেম্বারে গভীর ঘুমেছিল এবং ঝড়ের ফলে যে সামান্য ক্ষতি হয়েছিল সেটিও কম্পিউটার নিজে থেকেই ঠিক করে নেয়। এমন সময় হঠাৎ একটি স্লিপিং চেম্বার খুলে যায়, যেখানে শুয়ে থাকা একজন ঘুম থেকে জেগে ওঠে। চোখ খুলতে সে দেখে তার সামনের কম্পিউটার স্ক্রিনে একটি মেয়ে তাকে স্বাগত জানাচ্ছে। তখন ছেলেটি নিজের নাম বলে, তার নাম হচ্ছে জিম। তাকে তার কেবিনে যাওয়ার পথ নির্দেশ করে। তারপর তাকে জানানো হয় জিম অ্যাভালনের একজন যাত্রী এবং সে প্রায় ১২০ বছর ধরে ঘুমিয়েছিল। আর মাত্র ৪ মাসের মধ্যেই তারা নতুন গ্রহ হোমস্টেড 2তে পৌঁছে যাবে। ততদিন পর্যন্ত জিম স্পেসশিপে ভ্রমণের আনন্দ উপভোগ করতে পারবে, ভালো খাবার, বিনোদন, নতুন বন্ধু এবং আরও অনেক কিছুর মাধ্যমে। দীর্ঘ সময় পর ঘুম থেকে ওঠায় জিমের শরীর দুর্বল লাগছিল। এরপর সে ফ্রেশ হয়ে নিচের ডেকে যায়, যেখানে তাদেরকে নতুন গ্রহের ব্যাপারে অনেক কিছু শেখানো হবে। জিম দেখে পুরো রুমটা একেবারে ফাঁকা, সে ছাড়া সেখানে আর কোনো যাত্রী নেই। এই ব্যাপারে সে কম্পিউটারের কাছে জানতে চাইলে সে তেমন কোনো উত্তর দিতে পারে না। এতে সে ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়ে। জিম দ্রুত বাইরে এসে অন্যান্য মানুষদেরকে খুঁজতে থাকে, তবে পুরো স্পেসশিপ তন্ন তন্ন করে খুঁজেও সে কোনো মানুষকে দেখতে পায় না। এরপর সে কন্ট্রোল রুমে যাওয়ার চেষ্টা করে, যেখানে ক্যাপ্টেন নিজের স্লিপিং চেম্বারে ঘুমিয়ে আছে, কিন্তু কন্ট্রোল রুমে সাধারণ মানুষদের প্রবেশের অনুমতি নেই, যে কারণে সেখানে প্রবেশের অনুমতি সে পায় না। জিম এরপর অবজারভাটরি কক্ষে গিয়ে পৌঁছায়, এমন এক স্থান যেখানে নক্ষত্র, গ্রহ, আকাশ ও মহাকাশ নিয়ে পর্যবেক্ষণ করা হয়। সেখানের এআই অ্যাসিস্ট্যান্ট তাকে স্বাগত জানায় এবং জিজ্ঞেস করে, আপনি এখানে কি দেখতে চান? জিম বলে যে সে সম্পূর্ণ একা হয়ে গেছে, কিন্তু কম্পিউটার তার কথার কোনো জবাব দেয় না। এরপর জিম প্রশ্ন করে তারা এখন কোথায় আছে। কম্পিউটার জানায় তারা এখনো যাত্রাপথেই আছে এবং আগামী ৯০ বছরের মধ্যে তারা গন্তব্যে পৌঁছে যাবে। এই কথা শুনে জিম ভয় পেয়ে যায়। এরপর সে জানতে চায় তারা পৃথিবী থেকে কতদিন আগে রওনা হয়েছিল। কম্পিউটার উত্তর দেয় তারা প্রায় ৩০ বছর আগে পৃথিবী ছেড়েছিল। অথচ ঘুম থেকে জাগার পর কম্পিউটার তাকে জানিয়েছিল যে সে ১২০ বছর ধরে স্লিপিং চেম্বারে ঘুমিয়েছিল। আসলে কম্পিউটারকে এমনভাবে প্রোগ্রাম করা হয়েছিল যে যখনই কোনো যাত্রী স্লিপিং চেম্বার থেকে জেগে উঠবে তখন তাকে তথ্যগুলো জানানো হবে। সব যাত্রীকে একসাথে জাগানোর সময় নির্ধারিত ছিল ১২০ বছর পরে। সেই কারণে কম্পিউটার জিমকে ১২০ বছরের কথাই জানায়, কিন্তু ধীরে ধীরে জিম বুঝতে পারে যে সে নির্ধারিত সময়ের অনেক আগেই জেগে গেছে, যা হওয়ার কথা ছিল না। এরপর সে আবার পুরো স্পেসশিপটি খুঁজে দেখে, হয়তো তার মতো আরও কেউ ভুল করে জেগে উঠেছে, কিন্তু না, সেখানে সে ছাড়া আর কোনো মানুষ নেই। এরপর জিম কম্পিউটারকে জিজ্ঞেস করে সে কিভাবে পৃথিবীতে একটি মেসেজ পাঠাতে পারে। কম্পিউটার তাকে মেসেজ পাঠানোর পদ্ধতি জানায়। জিম একটি বার্তা রেকর্ড করে বলে তার স্লিপিং চেম্বারে কোনো ত্রুটির কারণে সে অনেক আগেই জেগে উঠেছে, যা হওয়ার কথা ছিল না। এখন তার কি করা উচিত সে জানে না। সে আরও জানায় যে সে ৯০ বছর আগেই জেগে গেছে এবং এই পরিস্থিতি থেকে বেরোতে তার সাহায্য দরকার। এরপর সে সেই মেসেজ পাঠিয়ে দেয়। কম্পিউটার জানায় মেসেজ পাঠানো হয়েছে। এই কথা শুনে জিম কিছুটা স্বস্তি পায়। এরপর পর মুহূর্তেই কম্পিউটার জানায় যে ওই মেসেজ ১৯ বছর পরে পৃথিবীতে পৌঁছাবে আর দ্রুততম উত্তর পেতেও ৫৫ বছর সময় লাগবে।
এই কথা শুনে জিম আবারও ভেঙে পড়ে। এখন সে বুঝতেই পারছে না এই অবস্থায় তার কি করা উচিত। ভীষণ মন খারাপ করে জিম সেখান থেকে বের হয়ে আসে। এমন সময় নিজের হলরুমে সে একটি বার দেখতে পায়, যেখানে একজন বারটেন্ডার রয়েছে। এটা দেখে তার মনে নতুন করে আশার আলো জ্বলে ওঠে। আনন্দের সাথে সে বারটেন্ডারের কাছে যায়, কিন্তু কাছে গিয়ে বুঝতে পারে বারটেন্ডারটি আসলে একটি রোবট এবং তার নাম হচ্ছে আর্থার। সে একেবারে মানুষের মতোই আচরণ করে। সে জানতে চাইছিল যে আর্থারের শিপের ব্যাপারে কিছু জানে কিনা। জিম তাকে জিজ্ঞেস করে হোমল্যান্ডে পৌঁছাতে আর কত সময় লাগবে। আর্থার জানায় আরও 90 বছর। সে আরও বলে যে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর কয়েক মাস আগেই জাগানো হয়। একথা শুনে জিম বলে, যদি এখনও গন্তব্যে পৌঁছাতে তাদের 90 বছর বাকি থাকে, তাহলে আমি এখানে কিভাবে জেগে আছি। আর্থার চিন্তায় পড়ে যায় এবং বলে, তোমার তো এখানে থাকার কথা নয়। এরপর জিম সেখান থেকে চলে যায়। পরদিন ঘুম থেকে উঠে সে একটি টেকনিক্যাল রুমে যায়, কারণ সে একজন মেকানিক। সেখানে সে স্লিপিং চেম্বার সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করে। এরপর নিজের স্লিপিং চেম্বারের কাছে গিয়ে কোনোভাবে ওইটাকে রিপেয়ার করে সে এনেবল করে ফেলে। এরপর সে স্লিপিং চেম্বারে গিয়ে শুয়ে পড়ে। তার মনে হয় হয়তো সে আবার ঘুমাতে পারবে, কিন্তু তা হয় না। বরং সে চেম্বারের ভেতরে আটকে পড়ে। ভেতরে স্লিপিং গ্যাস বা অক্সিজেন কিছুই ছিল না। অনেক কষ্টে সে সেখান থেকে বের হতে পারে। চেম্বারটি না খুললে দম বন্ধ হয়ে সেখানে তার মৃত্যু হয়ে যেত। এরপর সে আবার সে কক্ষে যাওয়ার চেষ্টা করে, যেখানে ক্যাপ্টেন ও বাকি ক্রুরা ঘুমিয়ে আছে। অনেক চেষ্টা করেও সে দরজা খুলতে পারে না। এখন জিম পুরোপুরি হতাশ হয়ে পড়ে। সে বুঝতে পারে না এখন সে কি করবে, কিভাবে 90 বছর একা এই স্পেসশিপে কাটাবে। সন্ধ্যাবেলায় আবার সে বারে ফিরে আসে এবং হুইস্কি পান করতে থাকে। রোবট আর্থারকে সে বলে নিশ্চয়ই কোনো না কোনো উপায় আছে যাতে সে আবার স্লিপিং চেম্বারে ফিরে যেতে পারে। তখন আর্থার বলে, তোমার যেখানে থাকার কথা ছিল তুমি সেখানে নেই, তাই তুমি যেখানে আছো এখানে সুন্দরভাবে বাঁচতে শেখো। জিম আর্থারের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনে এবং সেখান থেকে চলে যায়। এরপর সে স্পেসশিপের একটি সুইট রুমে শিফট হয়ে যায়, কারণ তার নিজের কেবিনটি খুব সাধারণ ছিল। সুইট রুমে ঢুকে সে দেখে ঘরটি অত্যন্ত বিলাসবহুল। সে যতদিন খুশি এখানে ফ্রিতে থাকতে পারবে। আর্থারের কথাগুলো মনে রেখে সে নিজের জীবনকে মেনে নিতে শুরু করে, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে বাঁচতে ও খুশি থাকার চেষ্টা করে। এইভাবেই কয়েকদিন কেটে যায়। জিমের দাড়ি ও চুল অনেক বড় হয়ে যায়। এত চেষ্টা করার পরেও সে ভালো নেই, কারণ কোনো মানুষই একাকী বাঁচতে পারে না। সে ভিতরে ভিতরে খুবই বিষণ্ণ হয়ে পড়ে। একদিন মদ পান করতে করতে সে সেই ঘরে চলে যায় যেখানে সবাই স্লিপিং চেম্বারে ঘুমিয়ে আছে। সবাইকে একসাথে ঘুমিয়ে থাকতে দেখে সে ভীষণ কষ্ট পায়। পাশের রুমে গিয়ে সে একটি স্পেস স্যুট দেখতে পায়, যেটা মূলত শিপের বাইরের সৌন্দর্য উপভোগ করার জন্য বানানো হয়েছে। জিম তখন স্যুটটি পরে নিয়ে মহাকাশের ভয়ঙ্কর সৌন্দর্য দেখতে শিপ থেকে বাইরে চলে আসে, যা ছিল তার জীবনের সবচেয়ে সেরা একটি মুহূর্ত। সে কান্নায় ভেঙে পড়ে, কারণ তার এই মুহূর্তগুলো শেয়ার করার কেউ ছিল না। এরপর সে ফিরে আসে। তখন তার মনে হয় এইভাবে সে আর একা জীবন কাটাতে পারবে না। অবশেষে সে সিদ্ধান্ত নেয় সে কোনো সুরক্ষা স্যুট ছাড়াই স্পেসশিপের বাইরে বেরিয়ে নিজের জীবন শেষ করে দেবে। এটা মাথায় নিয়ে সে গেটের দিকে এগোতে থাকে। এখন জিম সুইচ অন করে স্পেসশিপের বাইরে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েই ফেলেছিল, কিন্তু সে সুইচটি চালু করতে পারছিল না। সাহস যেন আর জোগাড় হচ্ছিল না। হতাশ হয়ে সে ভেতরে ফিরে যায়। ঠিক তখনই তার পা তার ফেলে যাওয়া মদের বোতলের সঙ্গে পিছলে যায় এবং সে পড়ে যায়। উঠে দাঁড়াতেই সে দেখে তার সামনে থাকা একটি স্লিপিং চেম্বারের ভেতর একটি মেয়ে গভীর ঘুমে আছে। সে জানতে পারে মেয়েটির নাম হচ্ছে অরোরা লেন। জিম তার কাছে যায় এবং চেম্বার থেকে তার সম্পর্কে কিছু তথ্য বের করে। ধীরে ধীরে জিম সে মেয়েটিকে পছন্দ করতে শুরু করে। পরদিন সকালে নিজের কফি ও নাস্তা নিয়ে সে আবার সেই চেম্বারের কাছে আসে এবং ঘুমন্ত মেয়েটির পাশে বসে তার সঙ্গে কথা বলতে থাকে। যদিও সে ঘুমিয়েছিল, জিমের মনে নানা চিন্তা ঘুরপাক খেতে থাকে। এরপর সে বারটেন্ডার আর্থারের কাছে যায় এবং বলে যে সে ওই মেয়েটিকে পছন্দ করে, তার নাম অরোরা, এবং সে তাকে জাগাতে চায়। জিম জানতো এটা ভুল হবে, কিন্তু তার সামনে আর কোনো পথ ছিল না। সে যে কোনোভাবে নিজের একাকিত্ব থেকে মুক্তি পেতে চাইছিল। এই ভাবনা নিয়েই কয়েক মাস কেটে যায়, কিন্তু জিম সিদ্ধান্ত নিতে পারছিল না সে কি অরোরাকে জাগাবে নাকি জাগাবে না, কারণ এটা তার সাথে এক বড় ধরনের অন্যায় করা হবে। দীর্ঘ সময় দ্বিধায় কাটানোর পর একদিন সে নিজের চুলদাড়ি কেটে কিছু যন্ত্রপাতি নিয়ে অরোরা স্লিপিং চেম্বারের কাছে যায় এবং তার সিস্টেমে সামান্য পরিবর্তন করে দেয়। এর ফলে অরোরা জেগে ওঠে। তবে সে জেগে ওঠার আগেই জিম চুপচাপ সেখান থেকে চলে যায়। এরপর জিম ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়ে। সে ভাবতে থাকে সে যা করেছে তা কি সত্যি ঠিক ছিল,
নিজেকে শান্ত করে সে পুনরায় নিচে নেমে আসে। তখন সে দেখে অরোরা স্পেসশিপের ভেতরে ঘুরে বেড়াচ্ছে এবং ডাকছে, এখানে কি কেউ আছে? ঠিক তখনই জিম তার সামনে আসে। অরোরা তাকে জিজ্ঞেস করে সে কি যাত্রী নাকি ক্রু মেম্বার। জিম জানায় সে একজন যাত্রী এবং তার নাম হচ্ছে জিম। অরোরা জানতে চায় এখানে কি হচ্ছে, কেন সবাই এখনো স্লিপিং চেম্বারে ঘুমিয়ে আছে। জিম বলে তার সঙ্গেও ঠিক একই ঘটনা ঘটেছে এবং সে জানে না কেন সবার আগে তার ঘুম ভেঙে গিয়েছিল। এরপর অরোরা জানতে পারে যে গন্তব্যে পৌঁছাতে তাদের এখনো 89 বছর বাকি। অরোরা জিমকে জিজ্ঞেস করে সে কতদিন ধরে জেগে আছে। জিম বলে 1 বছর 3 সপ্তাহ। এই কথা শুনে অরোরা ভীষণভাবে ঘাবড়ে যায়। সে দৌড়ে নিজের স্লিপিং চেম্বারের দিকে যায়, কারণ সে আবার ঘুমাতে চায়। জিম তাকে জানায় এটা সম্ভব না, এই চেম্বার পুনরায় কাউকে ঘুম পাড়াতে পারে না। এর জন্য বিশেষ মেডিকেল প্রসেসের দরকার হয়, যেমনটা টেক অফ করার আগে পৃথিবীতে করা হয়েছিল। জিম তাকে শান্ত করার চেষ্টা করে। এরপর অরোরা নিজের কেবিনে চলে যায়, কারণ জেগে ওঠার পর সে খুব দুর্বল অনুভব করছিল। জিম চলে আসে আর্থারের কাছে এবং তাকে জানায় সে অরোরাকে জাগিয়ে দিয়েছে, কিন্তু তবুও জিমের মধ্যে কোনো আনন্দ কাজ করছিল না। সে আর্থারকে রিকোয়েস্ট করে এই ব্যাপারে সে যেন অরোরাকে কিছু না বলে। যখন সময় হবে সে নিজে থেকে তাকে সবকিছু জানিয়ে দেবে। আর্থার শান্তভাবে জানায় সে হয়তো একটি অ্যান্ড্রয়েড, কিন্তু একজন ভদ্রলোকও বটে, আর সেই গোপন কথা কাউকে বলবে না। পরদিন অরোরা ঘুম থেকে উঠে কম্পিউটারের কাছে গিয়ে আবার জানার চেষ্টা করে কোনোভাবে কি পুনরায় স্লিপিং চেম্বারে ফেরত যাওয়া যায়, কিন্তু কোনো লাভ হয় না। এমন সময় জিম সেখানে পৌঁছায়। তারা দুজন একসাথে নাস্তা করতে যায়। দেখা যায় জিম সাধারণ যাত্রী হয়, তাকে খুবই সাধারণ খাবার দেয়া হতো। অন্যদিকে অরোরা ভিআইপি প্যাসেঞ্জার হয়, তাকে খুব ভালো মানের খাবার দেয়া হচ্ছে। তাই অরোরা তাকে আরেক প্লেট ভালো খাবার এনে দেয়। কথা বলতে বলতে অরোরা বলে হয়তো এখনো কোনো না কোনো উপায় আছে যাতে তারা আবার ঘুমের মধ্যে ফিরে যেতে পারে। জিম তাকে জানায় যে 1 বছরের মধ্যে সে সব রকম চেষ্টা করে ফেলেছে, কিন্তু কোনো সমাধান পায়নি। এই কথা শুনে অরোরা সেখান থেকে চলে যায়। সে হাল ছাড়তে চায় না। সে একজন রাইটার ছিল, তাই নিজের জেগে ওঠার পর থেকে ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে একটি বই লেখা শুরু করে। অরোরা চেষ্টা করছিল যে কোনোভাবে শিপের ক্যাপ্টেনের কক্ষে পৌঁছানোর, কিন্তু শত চেষ্টা করেও সে দরজাটি খুলতে পারে না। এরপর ধীরে ধীরে তারাই জীবনের সঙ্গে মানিয়ে নিতে শুরু করে। তারা বন্ধু হয়ে যায়, একসাথে নেচে গেম খেলে তারা তাদের জীবনকে উপভোগ করতে থাকে। জিম আর্থারের সাথেও অরোরার পরিচয় করিয়ে দেয়। এই সময়ের মধ্যে জিম অরোরাকে ভালোবেসে ফেলে। একদিন জিম একটি ছোট যন্ত্র বানায় এবং তার মাধ্যমে অরোরার কাছে একটি বার্তা পাঠায়। সে কি তার সঙ্গে ডেটে যেতে রাজি? অরোরা আনন্দের সঙ্গে রাজি হয়ে যায়। সন্ধ্যায় জিম রেডি হয়ে অরোরার ঘরে আসে এবং তাকে নিয়ে যায় সেই বারে। তারা একসাথে ড্রিঙ্ক করে, তারপর ডিনার করে। এখানে অরোরা তার অতীত সম্পর্কে জিমকে জানায়। এরপর জিম তাকে সেই স্পেস স্যুট দেখায় যেটা পরে সে একদিন শিপের বাইরে গিয়েছিল। এবার সে একা নয়, অরোরাকে সাথে নিয়ে মহাকাশের ভয়ঙ্কর সৌন্দর্য উপভোগ করে, যা ছিল তাদের জীবনের সবচেয়ে সেরা অনুভূতি। এভাবেই তারা দুজন একে অপরের প্রেমে পড়ে যায়। সময় যেতে থাকে। অরোরা তার জীবনের প্রতিটি অভিজ্ঞতার কথা নোট করে রাখছিল। একদিন শিপে অ্যানাউন্স করা হয় যে তাদের শিপটি আর্কচুয়াস নামের একটি প্ল্যানেটের খুব কাছ দিয়ে সেটাকে অতিক্রম করছে। এটি ছিল মহাকাশের 4র্থ উজ্জ্বলতম নক্ষত্র। তারা দুজন খুব কাছ থেকে সে নক্ষত্রটির মারাত্মক এক সৌন্দর্য উপভোগ করে। পুরো নক্ষত্রটি লাভার আগুনে জ্বলজ্বল করছিল। এরপর তাদের শিপটি নক্ষত্রটি অতিক্রম করে চলে যায়। দেখতে দেখতে একদিন অরোরার জন্মদিন চলে আসে। জিম খুব খুশি হয় এবং সিদ্ধান্ত নেয় আজই সে আংটি পরিয়ে অরোরাকে বিয়ের জন্য প্রপোজ করবে। তারা বারে বসে কথাবার্তা বলছিল। এমন সময় জিম ওয়াশরুমে যায় এবং সেখানে দাঁড়িয়ে আংটিটা দেখে, যেটা সে অরোরাকে পরাতে চায়। এইদিকে বাইরে অরোরা ড্রিঙ্ক হাতে নিয়ে বলে এটা আমার জীবনের সবচেয়ে সেরা জন্মদিন। তখন আর্থার বলে আমার আজ থেকে ঠিক 1 বছর আগের দিনটার কথা মনে পড়ছে, যেদিন জিম তোমার সঙ্গে দেখা করার জন্য অস্থির ছিল। অরোরা অনেক অবাক হয়ে জিজ্ঞেস করে 1 বছর আগে? কিন্তু তখন তো সে আমাকে চিনতই না। আর্থার তখন বলে জিম অনেক মাস ধরে ভাবছিল সে তোমাকে জাগাবে কিনা, কিন্তু শেষ পর্যন্ত সে তোমাকে জাগিয়ে দিল, আর এখন সবকিছু ঠিকঠাকই চলছে। এই কথা শুনে অরোরা একদম স্তব্ধ হয়ে যায়। তার চোখে পানি চলে আসে। রোবট তাকে সত্যিটা বলে দেয়, কারণ জিম নিজেই বলেছিল তাদের সম্পর্কের মাঝে কোনো কিছু গোপন থাকা উচিত নয়। ঠিক তখনই জিম সেখানে চলে আসে। অরোরা তাকে জিজ্ঞেস করে তুমি কি আমাকে জাগিয়েছিলে? জিম বুঝে যায় আর্থার সব বলে দিয়েছে। সে তখন স্বীকার করে হ্যাঁ, সেই অরোরাকে জাগিয়েছিল। সে অরোরার কাছে এগিয়ে যেতে চাইলে অরোরা বলে আমার কাছ থেকে দূরে থাকো। অরোরা পুরোপুরি ভেঙে পড়ে। জিমের সঙ্গে সে যে নতুন পৃথিবী গড়ে তুলেছিল তা এক মুহূর্তে ভেঙে যায়। তার মনে হয়
জিম তার সঙ্গে ভীষণ খারাপ করেছে। কান্নায় ভেঙে পড়ে সে। অরোরা বারবার বলতে থাকে আমাকে ফিরে যেতেই হবে। এই কথা বলতে বলতে সে নিজের কেবিনে চলে যায়। সে কিছুতেই বুঝতে পারছিল না এখন তার কি করা উচিত। অন্যদিকে জিমও ভীষণভাবে ভেঙে পড়ে। একদিন অরোরা জিমের ঘরে গিয়ে তাকে ইচ্ছামতো মারতে শুরু করে। তবে জিম তাকে কিছুই বলে না। সে তার কাছে ক্ষমা চায়, কিন্তু অরোরা তার উপরে ভীষণ রেগেছিল। দুজনেই প্রচণ্ড কষ্টে থাকে এবং দীর্ঘ সময় ধরে তাদের মধ্যে আর কোনো কথাবার্তা হয় না। মন ভালো করতে জিম শিপের গ্র্যান্ড হলে একটি গাছ রোপণ করছিল। এইভাবেই যার যার মতো আলাদা চলছিল তাদের সময়। দেখা যায় বিভিন্ন সময়ে শিপের ভেতরে কিছু মেল ফাংশনস দেখা দেয়। ফলে ইলেকট্রিসিটি চলে যাওয়া, লিফট কাজ না করা সহ খাবারের মেশিন থেকে কোনো কারণ ছাড়াই খাবার বের হতে থাকে। তখন হঠাৎ আরেকজনের চিৎকার শোনা যায়। সে বলছিল আমার স্পেসশিপে এই গাছগুলো কে লাগিয়েছে। জিম এবং অরোরা দুজনেই দৌড়ে সেখানে পৌঁছায়। তারা দেখতে পায় একজন লোক গাছটির পাশে দাঁড়িয়ে জোরে জোরে চিৎকার করছে। এরপর তারা জানতে পারে সেও তাদের মতোই সময়ের আগেই জেগে উঠেছে, কারণ তার স্লিপিং চেম্বারও নষ্ট হয়ে গিয়েছিল। সেই লোকটি আর কেউ নয়, এই স্পেসশিপের ক্যাপ্টেন। তবে সে বুঝতে পারছিল না স্লিপিং চেম্বারগুলো কিভাবে নিজে থেকে খুলে গেল। শিপের সমস্ত ডাটা চেক করে কোনো সমস্যা সে খুঁজে পায় না। ক্যাপ্টেন সিদ্ধান্ত নেন যে তিনি নিজেই পুরো বিষয়টি খতিয়ে দেখবেন। তার আইডির মাধ্যমে তিনি স্পেসশিপের সব জায়গায় প্রবেশ করতে পারেন। সব স্লিপিং চেম্বার পরীক্ষা করে তিনি জানতে পারেন জিম ও ক্যাপ্টেনের চেম্বার নষ্ট হয়েছিল দুর্ঘটনাবশত, কিন্তু অরোরা স্লিপিং চেম্বার ইচ্ছাকৃতভাবে খোলা হয়েছিল। ক্যাপ্টেন তখন সরাসরি জিমকে জিজ্ঞেস করেন তুমি কি অরোরাকে জাগিয়েছিলে? জিম সত্য স্বীকার করে। ক্যাপ্টেন আবার জিজ্ঞেস করেন অরোরা কি এটা জানে? জিম বলে হ্যাঁ, সে জানে। এরপর ক্যাপ্টেন শিপের কিছু সমস্যা খুঁজে বের করেন, কিন্তু দীর্ঘ ঘুমের পর হঠাৎ জেগে ওঠায় তার শরীর ভীষণ দুর্বল হয়ে পড়ে। তাই পরের দিন সবকিছু ঠিক করার সিদ্ধান্ত নেওয়া হয়। রাতে সবাই ঘুমিয়েছিল, তবে অরোরার ঘুম না আসায় সে সুইমিং পুলে সাঁতার কাটছিল। ঠিক তখন স্পেসশিপের গ্র্যাভিটি সিস্টেম হঠাৎ করে বন্ধ হয়ে যায়। গ্র্যাভিটি বন্ধ হয়ে যাওয়ায় পুরো স্পেসশিপের ভেতরে সবকিছু ভেসে উঠতে থাকে। পুলের জলও উপরে ভাসতে থাকে, যে কারণে অরোরা জলের ভেতরে আটকে পড়ে। সে অনেক চেষ্টা করেও জল থেকে বের হতে পারছিল না। তার শরীর একদম থেমে গিয়েছিল। ঠিক তখনই হঠাৎ গ্র্যাভিটি আবার চালু হয়ে যায়। ভাগ্য ভালো থাকায় সে কোনো রকমে বেঁচে যায়। পরদিন তারা আবার পুরো শিপটি পরীক্ষা করে। তখন তারা জানতে পারে এই সব সমস্যা শুরু হয়েছিল 2 বছর আগে, যখন স্পেসশিপটি কোনো কিছুর সঙ্গে ধাক্কা খেয়েছিল। সেই ধাক্কার কারণেই জিম সবার আগে জেগে ওঠে। সাধারণত এই শিপটি নিজের ত্রুটিগুলো নিজে ঠিক করে নিত, তবে 2 বছর আগে বিশাল উল্কাপিণ্ডের ধাক্কাটি এতটাই প্রকট ছিল যে সেটাকে রিকভার করা সম্ভব হয়নি। ক্যাপ্টেন জানায় এখন সে ত্রুটি আরও বাড়ছে। ধীরে ধীরে সব যাত্রী জেগে উঠবে এবং গন্তব্যে পৌঁছানোর আগেই সবাই মারা যাবে। এরপর ক্যাপ্টেন হঠাৎ অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন। তার অবস্থা খুবই সংকটজনক ছিল। জিম ও অরোরা মিলে তাকে দ্রুত মেডিকেল রুমে নিয়ে যায়। সেখানে কম্পিউটার তার সম্পূর্ণ শারীরিক পরীক্ষা করে জানায় ক্যাপ্টেনের হাতে আর মাত্র কয়েক ঘন্টা সময় বাকি। আসলে অনেকদিন ধরে স্লিপিং পডে থাকার কারণে তার শরীরে অনেক রোগ বাসা বেঁধেছে। বলা যায় তার পুরো শরীরটাই নষ্ট হয়ে গেছে। মৃত্যুর আগে ক্যাপ্টেন জিম ও অরোরার হাতে নিজের আইডি দিয়ে বলেন এই আইডি দিয়ে তোমরা স্পেসশিপের যে কোনো জায়গায় যেতে পারবে। কোথায় সমস্যা হচ্ছে খুঁজে বের করো এবং যতটা পারো ঠিক করার চেষ্টা করো, আর তোমরা দুজন একে অপরের খেয়াল রেখো। এই কথা বলেই ক্যাপ্টেন মারা যায়। এতক্ষণে জিম ও অরোরা বুঝতে পেরে যায় স্পেসশিপে মারাত্মক কোনো ত্রুটি ক্রমশ ছড়িয়ে পড়ছে। বারবার গ্র্যাভিটি সিস্টেম রিসেট হচ্ছে, এমনকি রোবট আর্থার নিয়ন্ত্রণ হারিয়ে জিনিসপত্র ভাঙচুর করতে থাকে। তখন জিম তার ব্যাটারি খুলে রোবটটিকে বন্ধ করে দেয়। এখন তারা সেই সমস্যা খুঁজতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই তারা লক্ষ্য করে স্পেসশিপের ভেতরের তাপমাত্রা ক্রমাগত বেড়েই চলেছে। ভালো করে পরীক্ষা করে তারা দেখতে পায় স্পেসশিপের গায়ে বড় একটি ফাটল অর্থাৎ হোল তৈরি হয়েছে। এখন তাদের সামনে একটাই উপায়, স্পেসশিপের বাইরে গিয়ে মেইন ডোর খুলতে হবে, কারণ দরজাটি জ্যাম হয়ে আছে। তাই সেটাকে ভেতর থেকে খোলা সম্ভব হচ্ছিল না। তাই বাইরে গিয়ে দরজা খুলে ভেতরে জমে থাকা অতিরিক্ত তাপ বাইরে বের করতে হবে। যদি এটা করা না হয় তাহলে অল্প সময়ের মধ্যেই সম্পূর্ণ স্পেসশিপটি বিস্ফোরিত হবে এবং ভেতরে থাকা সকল যাত্রী এবং ক্রু সবাই মারা যাবে। জিম সিদ্ধান্ত নেয় যে করে হোক সে বাইরে গিয়ে দরজা খুলবে, যদিও সে জানতো হয়তো সে আর ফিরে আসতে পারবে না, কারণ দরজা খোলার সময় যে প্রচণ্ড তাপ বেরোবে তা লোহাকেও গলিয়ে দিতে পারে। জিম স্পেস স্যুট পরে বাইরে যাওয়ার প্রস্তুতি নেয়। অরোরা কাঁদতে কাঁদতে তাকে বলে তোমাকে ফিরে আসতেই হবে, তোমাকে ছাড়া আমি এই স্পেসশিপে একা থাকতে পারবো না।
চোখ ভরা জল নিয়ে জিম তাকে দেখে বেরিয়ে যায়। সে মেন ডোরের কাছে পৌঁছে ভেতর থেকে সুইচ অন করে দরজা খুলতেই ভেতর থেকে যেন আগ্নেয়গিরির মতো আগুনের লেলিয়ান শিখা বাইরে বেরিয়ে আসে। কিন্তু জিম নিজের সঙ্গে একটি বিশেষ ধাতব ঢাল নিয়ে গিয়েছিল, যেটা এত তাপেও গলে যায় না। সে সেই ঢালের আড়ালে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে। সব গরম বাতাস বেরিয়ে যাওয়ার পর হঠাৎ প্রবল চাপের কারণে জিম বাইরে ছিটকে যেতে থাকে। সেই প্রচণ্ড চাপে তার সেফটি বেল্টটি ছিঁড়ে যায়, যা তাকে স্পেসশিপের সঙ্গে যুক্ত করে রেখেছিল। এমনকি তার স্পেস স্যুটেও ছিদ্র হয়ে যায়, ফলে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সে অসহায়ভাবে মহাকাশে ভেসে যেতে থাকে, ঠিক যেন একটি মৃতদেহ। জিম অরোরাকে জানায়, আমি আর ভেতরে ফিরতে পারবো না, আমার সেফটি বেল্ট ছিঁড়ে গেছে, এমনকি আমার স্যুটেও ছিদ্র হয়ে গেছে। এই কথা শুনে অরোরা দ্রুত স্পেস স্যুট পরে বাইরে ছুটে যায় তাকে বাঁচাতে। সে জিমের হাত ধরতে যাচ্ছিল, ঠিক তখনই তার নিজের স্যুটের সেফটি বেল্ট তাকে টেনে পিছনে নিয়ে যায়, আর জিম আরো দূরে ভেসে যায়। ঠিক সেই মুহূর্তে অরোরা জিমের সেরা সেফটি বেল্টটি দেখতে পেয়ে শক্ত করে ধরে এবং সেই বেল্টের সাহায্যে জিমকে ধীরে ধীরে টেনে স্পেসশিপের ভেতরে নিয়ে আসে। ভেতরে এনে জিমের স্যুট খুলে দেওয়ার পর সে দেখতে পায় যে জিমের মুখের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে। মনে হচ্ছে সে আর শ্বাস নিচ্ছে না। অরোরা তৎক্ষণাৎ তাকে ডিসপেন্সারি বা মেডিকেল রুমে নিয়ে যায়, তাকে মেশিনের ভেতরে রাখে। পরীক্ষা শেষে মেশিন তাকে জানায় এই ব্যক্তি আর জীবিত নেই, তার মৃত্যু হয়েছে। এই কথা শুনে অরোরা ভেঙে পড়ে। তবুও সে মেশিনকে আদেশ দেয় একসাথে সব ধরনের চিকিৎসা শুরু করতে, কিন্তু কম্পিউটার সেই নির্দেশ মানতে অস্বীকার করে। তখন অরোরা ক্যাপ্টেনের আইডি কার্ড মেশিনে ঢুকিয়ে আবার নির্দেশ দেয়। এবার কম্পিউটার একসাথে সমস্ত মেডিকেল প্রসেস শুরু করে। কিছুক্ষণের মধ্যে জিম আবার শ্বাস নিতে শুরু করে। এই দৃশ্য দেখে অরোরা আনন্দে কেঁদে ওঠে এবং জিমকে শক্ত করে জড়িয়ে ধরে। তখন তার মনে হয় যখন জিম এই স্পেসশিপ একা ছিল তখন সে কি ভয়ঙ্কর কষ্টের মধ্য দিয়ে গেছে, কারণ একজন মানুষ কখনোই একা বাঁচতে পারে না। এই উপলব্ধির পর অরোরা তাদের সমস্ত ঝগড়া ও অভিমান ভুলে যায়। ধীরে ধীরে জিমও সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। একদিন জিম অরোরাকে সে মেডিকেল চেম্বারের কাছে নিয়ে যায়। সেখানে সে একটি ফাংশন খুঁজে পায় যার সাহায্যে একজন মানুষ আবার স্লিপিং মোডে যেতে পারবে। জিম অরোরাকে জানায়, তুমি এখন চাইলে আবার সেই দীর্ঘ ঘুমে ফিরে যেতে পারো। তবে অরোরা বলে, তাহলে তো তুমি একদম একা হয়ে যাবে। জিম তাকে জানায় যে না, আমি প্রতিদিন তোমার সঙ্গে দেখা করতে আসব। এরপর আমাদের দেখানো হয় প্রত্যেকটা যাত্রী তাদের স্লিপিং চেম্বারে ঘুমিয়ে আছে, সবকিছুই স্বাভাবিক, এবং জিম একা বসে আছে সে বারে গিয়ে। তার হাতে ছিল সেই রিংটা যেটা অরোরার জন্য সে বানিয়েছিল। একটু পর অরোরা সেখানে চলে আসে। সে জিমকে ছেড়ে স্লিপিং চেম্বারে যেতে পারেনি। জিম তাকে আংটিটা পরিয়ে দেয়। এরপর তারা দুজনেই আনন্দের সাথে নিজেদের জীবন কাটাতে শুরু করে। তারা একসাথে একটি নতুন জীবনের সূচনা করে। এই সময় অরোরা একটি বই লেখে যেখানে সে পুরো যাত্রাপথে ঘটে যাওয়া সব ঘটনা লিপিবদ্ধ করে। ধীরে ধীরে 88 বছর কেটে যায় আর স্পেসশিপটি তাদের গন্তব্যের কাছাকাছি পৌঁছে যায়। যখন স্পেসশিপের ক্রু ও যাত্রীরা ঘুম থেকে জেগে ওঠে এবং বাইরে বেরিয়ে আসে, তারা দেখে সেই জায়গায় অসংখ্য গাছপালা জন্মেছে, যেন এটি পৃথিবীর কোন একটা জায়গা। তারা অরোরার লেখা বইটিও পড়ে। বইটিতে লেখা ছিল, তোমরা সবাই যখন গভীর ও দীর্ঘ ঘুমেছিলে তখন এখানে অনেক কিছু ঘটেছিল। আমরা এই শিপেই আমাদের পুরো জীবন খুব সুন্দরভাবে কাটিয়ে দিয়েছি। আর এইভাবে আজকের গল্পটি শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।